জনাব শামীম ওসমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। শেখ হাসিনা তাকে শক্তিশালী করতে তার পাশে থাকতে আপনার একটা সক্রিয় অবস্থান ছিল, আপনার কাছ থেকে একটু আমরা এটা শুনতে চাই। ইট ইজ ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে, এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে। আমাকে বলছে শামীম তুই ধৈর্য ধর, আমি ধরছি, এখন তো সময় শেষ, তুইও সমান আমিও সমান, আসো খেলবো। কারা কারা ওখানে গাড়ি নিয়ে অবস্থান করছিল আমরা জানি, ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। আল্লাহ ছেলেটার আত্মার মাগফিরাত দেখ। আমরা কি শুধু নেগেটিভ কথা বলবো, পজিটিভ কথা বলবো না? 800 কোটি মানুষ যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে, তা তো জাগিয়ে তুলতে পারবে না, তাই না? তো একজন মানুষকে আমি গুম করে দিব, খুন করে দিব, এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার, আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না। এবং অতীতে কে কি করেছে সেই জন্য আমাকে একই পথে চলতে হবে, আমি সেটাকেও মনে করি না। এদের দ্বারা অনেক সব শ্রেণী পেশার মানুষের মধ্যে ভালো খারাপ আছে, আমরা কি এই কথা বলতে পারি না? ইয়েস, আমি বলছি না যে আওয়ামী লীগ ইজ এ পারফেক্ট, অনলি পারফেক্ট পার্টি ইন দ্য হোল ওয়ার্ল্ড, কিংবা ইন বাংলাদেশ। আপনি আমার মনের কষ্ট বুঝবেন, আমার 20 জন লোক মারা গেছে, আমার এই পা পঙ্গু হয়ে গেছে, আমি চেয়ারে বসে নামাজ পড়তে হয়, আমার বাঁ পাটা উড়ে গেছিল, ঠিক আছে? সেইখানে আমার সরকারের ক্ষমতার সময় না যে চার্জশিট দেওয়া হয়েছে, সেই চার্জশিটে আমি যে সাক্ষ্য দিয়েছি, সিআইডির যে অ্যাডিশনাল এসপি সে আমার সাক্ষী বদলি দিয়েছে। আপনি নিজেও লয়ের ছাত্র, আমিও লয়ের ছাত্র, দিস ইজ নট মাই উইটনেস। আমি চাই না যে একটা ছাত্র সারা বছর লেখাপড়া করলো, সেও পরীক্ষায় পাশ করলো, আরেকজন পড়ালেখা করলো না, সেও পাশ করলো, এটা আমি চাই না। দেখেন, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা রাষ্ট্রকে আন্ডারমাইন করার কোনো কারণ থাকতে পারে না, কারণ পৃথিবীর মধ্যে এটা অবভিয়াসলি একটা শক্তিধর দেশ না, একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায়। যে আমার কাছে না কিছু মাঝে মাঝে অবাক লাগে যে মানুষের চরিত্রটা দেখতে, পৃথিবীর সব দেশের চরিত্র দেখতে ভালো লাগে। আমার কাছে মাঝে মাঝে আশ্চর্য হই যে আমরা কত রঙের মানুষ, যে আমরা আর কত নেগেটিভ কথা বলবো। আমরা পরে যখন আবার আপনার কাছে আসবো, আমি একটু দুইটা জিনিস একটু ক্লিয়ার হই। এক হচ্ছে যে আপনি সেইখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন, রাইট? আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন, রাইট? সময় টিভির গুন্ডামি না, দেখেন সময় টিভি, আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে গত দীর্ঘ একটা সময়, ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছে, আমি একটা করে ব্যক্তিগতভাবে ধরে আব্দুল্লাহ, জনাব আব্দুল্লাহ, আপনি অনেক ব্রিলিয়েন্ট, শার্প, আমি একটা করে আসি। আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না, সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন ওখানের, আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পর্ষদ রয়েছে, অর্থাৎ যারা এই বিষয়গুলোকে সমাধান করতে পারবে, এটা ফ্যাক্ট বেসড জার্নালিজমের দিকে নিতে পারবে, মালিকরা। ওটা হচ্ছে ওই যে আমাকে যেটা বলা হয়েছে যে মালিকরা কি জানো, ভদ্রলোক হাসান সাহেব, আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি, ভিডিও এভিডেন্স যে ভিডিও এভিডেন্স, ভাই আমি কিন্তু এটা স্বীকারও করেছি, ভাই আমি এটা স্বীকারও করেছি পরবর্তীতে, যে আমি গতকাল আপনার উচিত কথাও দেখেছি, গতকাল এটা আমি স্বীকারও করেছি যে আপনাদের একটা প্রপার কাউন্সিল রয়েছে, ওই যে জার্নালিস্ট কাউন্সিল, ওইটা হচ্ছে ওখানে রিপোর্ট করতে হয়। তো যেহেতু এই বিষয়টা আমি জানতাম না, আমি কিন্তু অ্যাকনোলেজ করেছি যে এই প্রক্রিয়াতে আমার ভুল হয়েছে। কিন্তু সময় টেলিভিশন যে প্রক্রিয়া অব্যাহত রেখেছে, এজেন্ডা ভিত্তিক জার্নালিজম, যে আপনি দেখেন মানে আমরা সময় টিভি নিয়ে আর এত কথা বলবো না। আমি শুধু আপনাকে জানতে চাই, সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন। জনাব হাসান আব্দুল্লাহ, এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনারে দিবেন না কেউ আপনাকে দিছে? এই অ্যাসাইনমেন্টটা আমি নিজ থেকে এবং এই গণ অভ্যুত্থানের সময় যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে একটা দীর্ঘদিন, আমরা দেখেছি তারাও আপনাদের মতো করে তারা কেউ হচ্ছে থ্রেট পেয়েছে, সাংবাদিকতা করতে পারে নাই, ফিল্টার নিউজ চালাইতে হয়েছে, ডিজিএফআই থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আমাদেরকে বাধ্য করেছে, ওই জার্নালিস্টদেরকে আমরা পেয়েছি। আপনারে কিন্তু আমি আসলে এটা এক্সপ্লেইন আপনি নিশ্চয়ই করবেন, আমার প্রশ্নগুলির সাথে আমি আসি। তাহলে এই অ্যাসাইনমেন্টটা আপনি আপনাকে দিয়েছেন, মানে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, বা আপনি বাংলাদেশের কোনো সাংবাদিকতা পুলিশও না, এই অ্যাসাইনমেন্টটা আপনি আপনাকে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে আমি আমার জায়গা থেকে দেখছি এটা দীর্ঘদিন ধরে কিভাবে বিরোধী দল মানে সরকার, প্রেস কাউন্সিল, তথ্য উপদেষ্টা, তাদের বাদ দিয়ে আপনি আপনাকে এই অ্যাসাইনমেন্ট দিয়েছেন, তাই তো? তাদের কথা না বলে
না, তাদের সাথে আমি কোনো কথা বলিনি। আপনার সাথে যারা ছিল, যেমন করে ফেসিস্ট হাসিনাকে পতন করার জন্য আমরা প্রেস কাউন্সিল, ওই যে তারপর যে উপদেষ্টা, তারপর ওদের সাথে যেভাবে কথা বলেন নাই সেইভাবেই আপনারা বলেছেন, সেভাবেই বলেছেন। ধরেন সেইভাবে আর কি কি জায়গায় আপনি যাওয়ার জন্য আগ্রহ বোধ করেন সেটাও আমরা শুনবো, পুরো আলোচনাটাতে যাই। মনে করেন যে ফেসিস্ট হাসিনা, কোনো সন্দেহ নাই হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে, গলা চিপে রেখেছে, আমি বারবার বলতে চাই, বারবারই বলবো। কিন্তু এইটার পরে 5 মাস পরে এসে, 4.5 মাস পরে এসে হাসনাত আব্দুল্লাহর মনে হয়েছে যে সাংবাদিকতা নামক করা গুন্ডামি করতেছে, এখন হাসনাত আব্দুল্লাহ নিজেকে অ্যাসাইন করেছে ওইখানে গিয়ে তাদেরকে বলে আসতে হবে কথা, তাই তো? এবং খালেদ মহিউদ্দিন এটা ভুল করেছে যে 10 জনের তালিকা হাসনাত আব্দুল্লাহ ধরায় নাই। 5 জনের কথা কি বলেছে? 5 জনের কথা কি বলেছে? না, আমি কোন সাংবাদিক আপনি কি বলেছেন? খালেদ ভাই পুরো প্রক্রিয়া, অর্থাৎ ওখানে যাওয়ার প্রক্রিয়াটা যেটা সাংবাদিকতা নীতি বিরুদ্ধ বা আপনাদের একটা প্রেস কাউন্সিল আছে বা এটা আমি জানতাম না। ওই প্রক্রিয়া নিয়ে যদি আপনি কথা বলেন সেটাকে আমি সমর্থন জানাবো এবং আমার ভুলের জায়গাটা আমি অ্যাকনলেজ করব। কিন্তু পার্টিকুলারলি যেই জায়গায় প্রবলেমটা, আমি যেই জায়গায় আমি আপনাকে ইস্যু ধরেছি, আমারে যদি আপনি জানতে চান আব্দুল্লাহ, জনাব আব্দুল্লাহ দেখেন, আমি আপনাকে সাংবাদিকতার কথা বলি। সাংবাদিকতা দুই রকম, আমি বলি কথা বলতে হ্যাঁ, বলেন শেষ করে আমাকে বলেন। কারণ খালেদ ভাই, আপনি পুরো প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছে তারও যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত হতে হবে। আমি এটার সাথে ফুললি এগ্রিড, বিষয়টার সাথে আমি এগ্রিড না। আপনি প্রমাণ ছাড়া আপনি বলেছেন যে 10 জনের লিস্ট হাসনাত আব্দুল্লাহ ধরে নিয়ে আসছে। আমি একজনের কোনো লিস্ট দেয় নাই। সেখানে হাসান সাহেবের সাথে কথা হয়েছে, সেখানে তারেক জিয়াকে কিভাবে পার্সোনালি অ্যাটাক করা হয়েছে, 21 আগস্ট কিভাবে রিপোর্ট করা হয়েছে। আমি আপনার সাথে একমত আব্দুল্লাহ, আমরা অনুষ্ঠানটা আগাই। আমি আপনার সাথে একমত যে 10 জনের লিস্ট আপনি ধরান নাই, আপনি একজনের লিস্টও ধরান নাই। কিন্তু আমি আমার অন মাই ডিফেন্স আমি শুধু বলে রাখতে পারি যে 2 ধরনের সাংবাদিকতা আছে, একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ। আমি যখন আমার মত দেই, এটা আমার মত। এখন আপনি আমার মতরে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, আমার মততে আপনি আলাদাভাবে জিজ্ঞেস করতে পারেন। আমার মতের বিরুদ্ধে যখন আপনি আপনার মত দিচ্ছেন, আমি এটা প্রচার করতে চেষ্টা করছি আমার জায়গা থেকে। এখন আমি এটা চেষ্টা করতেছি, আপনি তো এখানে আসছেনি, আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামনে দিয়ে আগাই। কারণ এটা আসলে এই কিছু কথা তো আপনার থেকে আমরা শুনতেই চাই। সেটা হচ্ছে যে ধরেন 158 জন সমন্বয়কের মধ্যে যে আপনি আহ্বায়ক নির্বাচিত হয়েছেন, এটা কোনো বা নির্বাচিত হয়েছেন কিনা, কি প্রক্রিয়ার মধ্যে হয়েছে? ওকে, 158 জনের দেখেন, এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সমন্বয়ক নামে আমরা বারবার বলেছি, সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় হচ্ছে চাঁদাবাজি। এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন? যে সরকারের জায়গা থেকে এটি বারবার অস্বীকার করা হচ্ছে, কিন্তু এটি একটি বাস্তবতা। এই বাস্তবতাকে শামীম ওসমান কিভাবে দেখে, আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন। আমি আপনাকে একটা জিনিস স্পেসিফিক্যালি বলতে চাই খুব পরিষ্কার ভাবে। আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত, তাহলে আমি মানুষ হিসেবেই গণ্য হব না। আমরা কোনো খারাপ জিনিসকে আমরা আশা করি না। আমার যে বক্তব্যটা হচ্ছে, আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখি নেই, কারণ আমি সাদাকে সাদা বলার, কালাকে কালো বলার। বাট আমার তার আগে আপনার মাধ্যমে খালেদ ভাই, আমি কালকে বাঁচব না জানি না, আপনি একটা ভালো জায়গায় আছেন, জার্মানি একটা ডয়েচ টেলিভিশনের সাথে আছেন। আমি আপনার কাছে অ্যাপিল করছি, রিকোয়েস্ট করছি, আমি যদি অ্যাম্বাসাডারদের সাথে কথা বলতে পারি, কিংবা বিদেশে যেয়ে যদি বড় বড় মন্ত্রী মিনিস্টারের সাথে কথা বলতে পারি, আমি কিছু অভিযোগ দিব। নারায়ণগঞ্জে 7 মার্ডার হলো, আমি কিন্তু উইদিন 45 মিনিটসের মধ্যে, 45 মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি এই খবরটা পৌঁছে দিই, কারণ আমার কাছে খবর এসেছিল যে এই ঘটনা র্যাব দ্বারা সংঘটিত হয়েছে, র্যাবের কিছু মানুষ দ্বারা সংঘটিত হয়েছে, এই মেজর আরিফ সহ এরকম যারা আছে। বিকজ তারা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল, যেহেতু আমি এলাকার মানুষ, আমাকে সবকিছু খবর রাখতে হয়, এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কেও জানিয়েছিলাম বিষয়টা যে সামথিং ইজ গোয়িং অন, বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি। কিন্তু দেখেন, যখন এই ঘটনা ঘটলো, আমি কিন্তু আমার ভয়েস রেজ করেছি, এবং এই জন্য আমার জীবনের শঙ্কা ছিল। জনাব শামীম ওসমান, আপনার নিশ্চয়ই মনে আছে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর, তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে, এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দ আমরা শুনলাম, সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া উচিত, কিন্তু এটি আসলে শেষ হয় নাই। জনাব শামীম ওসমান। জি, আমি আপনার সাথে 100% একমত। একজন মানুষকে আমি গুম করে দিব, খুন করে দিব, এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে, আমি যদি মৃত্যু হয়ে যায় আমার, আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না। এটার চেয়েও বড় সত্য হচ্ছে, এত বড় বড় উচ্চ পদস্থধারীরা এখনো কিন্তু জেলখানায় আছেন। যেমন বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব,
ওনাকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে বলা হলো, ঠিক আছে। তো বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে তো পাওয়া গেল ভারতে। আমার চোখের সামনে যখন নারায়ণগঞ্জে একটা পরিবার আগুন দিয়ে বাসে পুড়িয়ে মেরে ফেলা হলো, আমার চোখের সামনে নারায়ণগঞ্জের যাত্রাবাড়িতে বাসে শুয়েছিল ড্রাইভার আর কন্ট্রাক্টর, তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারে হলো। ওস্তাদকে মাথা দিয়ে যে কন্ট্রাক্টর পুড়িয়ে ফেলো, 85 জন মানুষকে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। এটার নাম রাজনীতি? আর তাদের বিচার হলো না কেন? যারা আগুন সন্ত্রাস করলো এই দেশে, যারা পুলিশকে পুড়িয়ে মারলো, সাংবাদিককে পুড়িয়ে মারলো, জজ করে বোম মারলো এবং বিভিন্ন স্কুল সেন্টার উড়িয়ে দিল। আমি এই সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, এই সরকার ন্যায় বিচার কেন করবে? মাঠের সিদ্ধান্তটা কে আগে বুঝতে পারলো? জনাব হাসনাত আব্দুল্লাহ আগে বুঝতে পারলেন কিভাবে মাঠের সিদ্ধান্তটা? দেখেন, মাঠের সিদ্ধান্তটা বুঝতে পারলেন যে খালেদ মহিউদ্দিন আওয়ামী লীগের পুনর্বাসন করতেছেন, তখন আপনারা সিদ্ধান্ত নিলেন যে না, এখন এটা জুলাই ঘোষণাপত্র দরকার। খালেদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিন আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে না। খালেদ মহিউদ্দিনকে এনেছে মেটাফরিক একটা বিষয়, অর্থাৎ বলতে যাচ্ছে যে একটা মিডিয়া পাড়ায় সব জায়গায়, সব ক্ষেত্রে, মানে সব স্ট্রটাতে আপনার রাষ্ট্রীয় দেখেন স্টেট মেকানিজমের মধ্যে কোনো একটি জায়গায় নির্দিষ্ট একটি জায়গায় দেখেন সেখানে আওয়ামী লীগীকরণ বা এই যে আওয়ামী একটি কাঠামো, এই কাঠামো মুক্ত কিন্তু আমরা করতে পারি নাই। সেটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমরা পারি নাই, এটা মেনে নিতে হবে, এটা রিয়েলিটি, আমরা এটা মেনে নিছি। আচ্ছা, সেই জায়গা থেকে আলোচনাটা বড় না করি, জনাব আব্দুল্লাহ, আলোচনাটা বড় না করি। অর্থাৎ সরকারের সঙ্গে আপনারা আলোচনা করেন নাই, আপনারা এটা একটা প্রয়োজনীয়তা বুঝতে পারছেন, যেহেতু আওয়ামী লীগের পুনর্বাসন বা আওয়ামীকরণের জায়গাটা থেকে আপনি এটাকে মুক্ত করতে চাইছেন, তাই তো? তো সরকারের সাথে আলোচনা করেন নাই। তবে এই জায়গায় যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা হচ্ছে আমাদের পূর্বসূরি, তাদেরই ইনিশিয়েটিভটা নেওয়ার প্রয়োজন ছিল। অনেক রাজনৈতিক দল রয়েছে যারা ফেসিবাদের বিরুদ্ধে একটা দীর্ঘ সময় অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছে, বিএনপি ছিল, জামাত ছিল, ওইটা উদ্যোগটা তাদের কাছ থেকে আসা উচিত ছিল। যেহেতু এই উদ্যোগগুলো আসেনি, সেই কারণে আপনারা কবে সিদ্ধান্ত নিলেন যে এটা 31 তারিখে এটা আপনারা দিতে চান? আমরা 24-এ এটা করতে চেয়েছি, কারণ এটা দীর্ঘদিন ধরে আলোচনা। এই সিদ্ধান্তটা কবে নিলেন? 24-এ করবেন, ঠিক আছে, সিদ্ধান্তটা কবে নিলেন? মানে 28 তারিখ, 29 তারিখ, 27 তারিখ, 26 তারিখ, কয় তারিখ? এটা হচ্ছে আমার প্রথম এই জুলাই কমিশনে আলোচনা হয়েছিল। প্রথম আলোচনা আজকে থেকে প্রায় 1.5 মাস আগে আমাদের নিজের মধ্যে আলোচনা হয়েছিল। এরপরে এটা 1.5 মাস আগে এটা হচ্ছে আলোচনা হয়েছিল, তারপরে কিছুদিন আলোচনা হয়নি, এটা নিয়ে আলোচনা হয়নি। পরবর্তীতে 2 উইকস ব্যাক আমরা এটা নিয়ে আবার আলোচনা করেছি। সরকারের পক্ষ থেকে যে এটা বলা হলো যে এটা একটা বেসরকারি ঘোষণা, তখন আপনাদের প্রতিক্রিয়া কি হলো? আপনারা আবার সরকারের সাথে গিয়ে, মানে এই প্রক্রিয়াটা যদি একটু আমাদেরকে একটু বলতেন, যে আপনারা আবার সরকারকে গিয়ে বুঝাইতে পারলেন, নাকি সরকার আপনাদেরকে বুঝাইতে পারলো যে তোমরা সইরা আসো, আমরা এটা দিব? কি রকম হয়েছে ব্যাপারটা আসলে? কারণ সরকার একদমই এটা থেকে আলাদা হয়েছিল, এটা একান্তই শিক্ষার্থীদের বিষয়, এই বিষয়ে সরকার অবগত নয়, ছাত্ররা যখন ঘোষণা দেবেন তখন দেখবে আমরা কি ঘোষণা ছিল, ইত্যাদি ইত্যাদি। তো সরকার, আপনারা কি সরকারকে বুঝাইছেন, না সরকার আপনার করে বুঝাইছে, নাকি আপনারা দুইজনে মিল্লা জিল্লা? সরকার আমাকে বুঝায় নাই, আমরা দুইজনে মিল্লা জিল্লাও কোনো কাজ করি নাই। এখানে বিষয়টা হচ্ছে যে আমরা পুরো আন্দোলনে যে আমরা যারা সমন্বয় ছিলাম, এখন যারা কাজ করছি, আমরা কি কাজ করেছি? আমরা সেটা হচ্ছে জনগণের ভাষাটাকে আমরা ইন্টারপ্রেট করেছি।